I'm Shaikhuddin. I am an assistant English teacher at Dana High School in Charasti, Chatpur. My dear students, how are you? Hope you are by the grace of Almighty Allah. I am also fine. Today, I am going to take a new class. At first, let's take an example. You wrote this letter. This is an assertive sentence. অর্থাৎ এই বাক্যে বক্তা বাক্যের সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ বাক্যের সাবজেক্ট যে চিঠিটি লিখেছিল সেটা সম্পর্কে জানে, কারণ তিনি যুক্তিটা করেছিলেন। যদি আমরা এটাকে প্রশ্ন করি তাহলে এটা এমন দাঁড়ায় যে ডিড ইউ রাইট দিস লেটার, উনি কি এই চিঠিটি লিখেছিলেন। অর্থাৎ এই বাক্যে বক্তা কিন্তু জানে না বাক্যের সাবজেক্ট আদৌ চিঠিটি লিখেছিল কি না, এই কারণে তিনি প্রশ্ন করেছিলেন। অর্থাৎ আমরা যদি কারো কাছ থেকে কোনো ইনফরমেশন অন্য কিছু জানতে চাই তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি, সেটা সম্পর্কে আমরা জানি না, অর্থাৎ জানার জন্য আমরা প্রশ্ন করে থাকি। কিন্তু এমন কিছু কিছু জিনিস আমরা জানার জন্য অন্যের কাছ থেকে প্রশ্ন করতে পারি একটা অভিযোগ নাই, অর্থাৎ যেটা সম্পর্কে আমি জানি অথবা অনুমানের মাধ্যমে কিছুটা জানি, তার কাছ থেকে জানার মাধ্যমে আমি পুরোপুরি মানে জিনিসটা সম্পর্কে অবগত হবে। অর্থাৎ আমার যে আইডিয়া বা অনুমানটা অ্যাজাম্পশন যে পুরোপুরি সঠিক সেটা সম্পর্কে আমি ক্লিয়ার হব। মানে একটি অভিযোগ কাটাও আমরা প্রশ্ন করতে পারি। ইউ রোট দিস লেটার, তুমি চিঠিটি লিখেছিলে, ডিড ইউ লিখেছিলে তো, অর্থাৎ এই যে তুমি চিঠিটি লিখেছিলে বক্তা বাক্যের সাবজেক্ট যে চিঠিটি লিখেছিল সেটা সম্পর্কে অনুমান করেছিল, অর্থাৎ তার যে অনুমান সত্য কিনা সেটা জানার জন্য তিনি একটা ছোট প্রশ্ন করেছিল। সাধারণত এটাকে আমরা ট্যাগ কোয়েশ্চন বলে থাকি। নাও that is why our today's topic is based on tag question or question tag. তাহলে tag question or question tag, তোমরা প্রশ্ন করতে পারো যে এটাকে কি আমরা tag question বলবো অথবা question tag বলবো, কোনটা বলবেন? both of them are correct. tag question বলা যাবে অথবা question tag বলা যাবে। আমরা আগে এই tag question শব্দের অর্থটা জেনে নিই। tag শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, question শব্দের অর্থ প্রশ্ন, tag question শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। অর্থাৎ এই ধরনের বাক্যে বক্তা শ্রোতার নিকট একটা উত্তর আশা করে, অর্থাৎ তিনি অনুমানের মাধ্যমে কিছু জানেন, এই সত্যতা যাচাই করার জন্য তিনি সাধারণত প্রশ্ন করে থাকেন। সেটা হতেও পারে না হতে পারে, অর্থাৎ প্রশ্ন করার মাধ্যমে তিনি কনফার্ম হন। তাহলে ট্যাগ কোয়েশ্চন এবং কোয়েশ্চন ট্যাগ, ট্যাগ কোয়েশ্চন শব্দটা সাধারণত আমেরিকান টার্ম এবং কোয়েশ্চন ট্যাগ শব্দটা হচ্ছে ব্রিটিশ টার্ম। তোমরা হয়তো জানো না যে ট্যাগ কোয়েশ্চন শব্দের অপর নাম হচ্ছে টেল কোয়েশ্চন। টেল শব্দের অর্থ হচ্ছে ল্যাজ, অর্থাৎ আমরা স্টেটমেন্টের শেষে যে একটা সাধারণত ছোট প্রশ্ন জুড়ে ল্যাজের মতো এটাকে টেল কোয়েশ্চন বলা হয়। তাহলে আমরা আসি এবার ট্যাগ কোয়েশ্চন কত ধরনের হতে পারে। তাহলে ট্যাগ কোয়েশ্চন সাধারণত দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চন আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন। তাহলে ফিচার অফ দ্য ট্যাগ কোয়েশ্চন, ট্যাগ কোয়েশ্চনের বৈশিষ্ট্যগুলো কি কি? ট্যাগ কোয়েশ্চনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এটাকে আমরা সাধারণত সেন্টেন্স বলবো না, এটাকে আমরা এই ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে স্টেটমেন্ট বলবো। তাহলে প্রথমে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপরে কমা থাকবে, তারপরে একটা ড্যাশ আকারে দেওয়া থাকবে, অর্থাৎ এখানেই আমাদেরকে ট্যাগ কোয়েশ্চন লিখতে হবে এবং তারপরে নোট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে ট্যাগ কোয়েশ্চন আমরা কি ব্যবহার করব? ট্যাগ কোয়েশ্চনে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং সাবজেক্ট ব্যবহার করব। স্টেটমেন্টের এই অক্সিলারি স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে সেটাই আমাদের ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট হয়ে যাবে। তো স্টেটমেন্টের ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট অবশ্যই প্রোনাউন হতে হবে। ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টটা প্রোনাউন থাকতে পারে, যদি প্রোনাউন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা প্রোনাউন লিখব। এখানে নাউন দেওয়া থাকে, এটা যদি নাউন দেওয়া থাকে তাহলে এটাকে আমাদেরকে প্রোনাউনে রূপান্তর করতে হবে, অথবা এটা যদি প্রোনাউন প্লাস প্রোনাউন থাকে অথবা নাউন প্লাস প্রোনাউন থাকে, নাউন প্লাস নাউন থাকে, যেভাবে থাকুক না কেন এটাকে আমাদেরকে প্রোনাউনে রূপান্তর করতে হবে। তাহলে যে আমরা সাধারণত জানি যে আমরা কোনো কিছু জানার জন্য যে প্রশ্নগুলো করে থাকি সেটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, আরেকটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন, আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। আমরা অনেকেই সাধারণত ট্যাগ কোয়েশ্চনকে স্কিপ করে চলে যাই, বাদ দিয়ে আমরা দুটোই ব্যবহার করি, ইয়েস নো কোয়েশ্চন এবং ডাব্লিউএস কোয়েশ্চন। কিন্তু আরেক ধরনের কোয়েশ্চন হচ্ছে সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন।
তাহলে ট্যাগ কোশ্চেনের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তারপরে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট তো স্টেটমেন্টে দেওয়াই থাকবে, ওটার উপর ডিপেন্ড করে আমাদেরকে প্রোনাউনে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ স্টেটমেন্টের মধ্যেই অক্সিলারি ভার্বগুলো দেওয়া থাকে। যদি আমরা এই বাক্যটাকে পড়ি তাহলে দেখা যাচ্ছে কি হি ইজ নট গুড, অর্থাৎ এটা হচ্ছে স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, যেহেতু নট আছে, তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা একটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। কারণ আমরা সঙ্গে বলছি ফোকাবুলারি বলছি এক কোষা দুটো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে যদি স্টেটমেন্ট অর্থাৎ যেই বাক্যটা দেওয়া থাকবে সেটাকে আমরা স্টেটমেন্ট বলে থাকি, তাহলে যেটা দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে এটা একটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব এই বাক্যে হচ্ছে ইজ, তাহলে আমরা এটা লিখব ইজ, এটা নেগেটিভ, এই কারণে এখানে নট আমরা ইউজ করব না। দেওয়া হয়ে গেল অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এটা যেহেতু প্রোনাউন তাহলে এটাই আমরা ব্যবহার করব, তবে স্মল লেটার। তাহলে ইজ হি ইজ নট গুড, ইজ হি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ আর ট্যাগ কোশ্চেন হচ্ছে অ্যাফার্মেটিভ। আবার স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে এটা হবে নেগেটিভ। আর এখানে আমরা দেখি অক্সিলারি ভার্ব ছিল আর যেটা অক্সিলারি ভার্ব তার ট্যাগ কোশ্চেনে প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আর এখানে যেটা অ্যাফার্মেটিভ এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করলে আমাদেরকে নট ইউজ করতে হবে, নট আরন্ট। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যেটা আমাদের অবশ্যই কন্ট্রাকশন ফর্ম ইউজ করতে হবে, নট এন ও টি, ওটা আমরা বাদ দিয়ে আমরা এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি, তার লগ এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে আরন্ট আর সাবজেক্ট যদি প্রোনাউন দেওয়া আছে তাহলে প্রোনাউন হয়ে যাবে। তাহলে উই আর ফাইন, তাহলে আরন্ট উই। তাহলে আমাদের ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দুইটা জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে আর একটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট সম্পর্কে। তাহলে আমরা জানি সাধারণত অক্সিলারি ভার্বগুলো তিন ধরনের: প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব এন্ড সেমি মডেল অক্সিলারি ভার্ব, অথবা এটাকে আমরা বলতে পারি সিরো মডেল অক্সিলারি ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে আছে কি আছে? am is are, যেটাকে আমরা বি ভার্ব বলে সম্বোধন করে থাকি। am is are এটাকে বলা হয় বি ভার্ব, have has had এটাকে বলা হয় হ্যাভ ভার্ব, do does এটাকে বলা হয় ডু ভার্ব। তাহলে আমরা দেখি am not, এটা হচ্ছে লং ফর্ম, এটাকে আমরা যদি শর্ট ফর্মে করি তাহলে am not আমরা ও বাদ দিয়ে, অর্থাৎ am not আমরা এইভাবে ইউজ করতে পারবো না, am অ্যাপোস্ট্রফি টি not, am not এভাবে ব্যবহার করতে পারবো না, এটা একটা এক্সেপশন। কাজে আমাদেরকে am not এর পরিবর্তে কন্ট্রাক্টেড ফর্মে ain't ব্যবহার করতে হবে, ai am অ্যাপোস্ট্রফি টি ain't ব্যবহার করতে হবে, অথবা ain't ব্যবহার না করে আমরা aren't ইউজ করতে পারবো। তাহলে am not এর পরিবর্তে আমরা ain't ব্যবহার করতে পারবো, aren't ব্যবহার করতে পারবো। is not, তাহলে এটা ছিল যখন আমরা লং ফর্মে ব্যবহার করব তখন বলবো এটা is not, যখন কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ শর্ট ফর্মে আমরা ইউজ করব তখন এটাকে বলবো isn't, অর্থাৎ ওটা উঠে গেছে ওই পরিবর্তে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে isn't, are not, aren't, have not, haven't, has not, hasn't, have not, haven't, do not, don't, doesn't, does not, doesn't, did not, didn't, cannot, can't, would not, wouldn't, may not, mayn't, might not, mightn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, ought not, oughtn't, need not, needn't। অর্থাৎ অক্সিলারি আর সেমি মডেল অক্সিলারি ভার্ব যেগুলো অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বের সাথে সাপোজ am to, এটাকে বলা হয় সিরো মডেল অক্সিলারি ভার্ব অথবা সেমি মডেল অক্সিলারি ভার্ব am to। তাহলে am to এটাকে বলা হয় সিরো মডেল অক্সিলারি ভার্ব অথবা সেমি মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর সাথে যদি আমরা টু যোগ করে থাকি সেটা হচ্ছে সিরো মডেল অক্সিলারি ভার্ব, যেমন am to, is to, are to, have to, has to, অর্থাৎ এগুলোর সাথে একটু যোগ করে দিলে আমাদের সিরো মডেল অক্সিলারি ভার্ব হয়ে যায়। তাহলে অক্সিলারি ভার্বগুলোর সাথে অর্থাৎ অক্সিলারি ভার্ব যখন নেগেটিভ করব তখন ওটা উদ্দেশ্যে ওর পরিবর্তে আমাদেরকে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। তবে অক্সিলারি প্রাইমারি মডেল সেমি মডেল অক্সিলারি ভার্বের মধ্যে শুধুমাত্র চারটা বড় চারটা ভার্ব, মানে অক্সিলারি ভার্বের মিনস হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, চারটা সাহায্যকারী ক্রিয়া এক্সেপশনাল। যেমন am not এটাকে আমরা
এমএনট ব্যবহার করতে পারবো না, এই ব্যবহার করতে হবে, আরএনট ব্যবহার করতে হবে। কেন এটাকে আমরা কাম ইউজ করতে হবে, তো কাম ইউজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এখানে দুইটা কেন যখন আমরা ইউজ করছি তখন এর দুইটা আছে, যখন আমরা এটা কন্ট্রাক্টের ফর্ম ইউজ করবো তখন এর একটা চলে আসবে কাউন্ট শ্যালো নট। আমরা যখন এটাকে আমরা কন্ট্রাক্টের ফর্মে নিয়ে যাবো তখন এটা হবে শান্ট উইল নট হোল্ড, তো চারটা এক্সেপশন ক্যান নট, শ্যাল নট, উইল নট। এই সম্পর্কে আমাদের একটা সচেতন আছে। এখন আমরা বুঝতে পারছি এই অক্সিলারি ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে সাধারণত এই অক্সিলারি যদি ব্যবহার আমরা জানি টেন্স সাধারণত হচ্ছে টোটাল 12টি 12টি টেন্সের মধ্যে 10টি টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট এগুলো না আপাতত অর্থাৎ ট্রান্সলেশন এটা না জানলেই হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলো জানলেই হবে। আর সাধারণত দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমাদেরকে ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ দুইটা টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমাদেরকে অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু, ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট অথবা ডু, ডাজ, ডিড এই তিনটা ব্যবহার করতে হবে। আমরা জানি আমাদেরকে কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমরা জানি কনজুগেশন অফ ভার্ব তিন প্রকার সাধারণত। প্রেজেন্ট ফর্ম, তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ফর্ম থেকে আমরা যদি দুইটা ফর্ম নেই, প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা যদি সংক্ষেপে বলে থাকি তাহলে এটাকে বলা হয় V1। আর একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, যদি আমরা এটাকে সংক্ষেপে বলে থাকি তাহলে এটাকে আমরা বলতে পারি ভার্ব2। প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফার্স্ট ফর্ম হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি ভার্ব1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা ব্যবহার করব ডু অথবা ডোন্ট। যদি ভার্ব1 এর সাথে ভার্ব এস অথবা ইএস থাকে তখন আমরা ব্যবহার করব ডাজ অথবা ডাজন্ট। আর যদি ভার্ব অথবা ফার্স্ট ফর্মে দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করব ডিড অর ডিডন্ট। সাপোজ গো, দিস ইজ আ ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমরা তোমরা কি বলতে পারবে এটা কোন ফর্মে দেওয়া আছে? এটা ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কোন ফর্মে দেওয়া আছে? এটা দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। আমাদের কথা হচ্ছে যদি V1 থাকে তাহলে কি বসে? ডু অথবা ডোন্ট। তাহলে এখানে আমরা ইউজ করব ডু অথবা ডোন্ট। সাপোজ মনে করো যদি এখানে থাকে গো, আমরা কি ব্যবহার করব? এটা হচ্ছে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে? প্রেজেন্ট ফর্মের সাথে ইএস আছে। আমরা বলছি ভার্ব1 ভার্বের সাথে এস অথবা ইএস থাকে না, তাহলে এস বা ইএস আছে, তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারি অথবা ডাজন্ট। এটা আবার স্টেটমেন্টের উপর নির্ভর করবে কি ডাজ ব্যবহার হবে নাকি ডাজন্ট ব্যবহার করা হবে। অথবা আমরা যদি আরেকটা एग्जांपल দিই, লার্নস, এটা হচ্ছে ভার্ব হচ্ছে লার্নস, ভার্ব হচ্ছে লার্ন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব1। এটার সাথে যদি আমরা এর যেটা যোগ করে দিছি তাহলে এখানে হয়ে যাবে ডাজ অবলি ডাজন্ট। তারপরে গোয়ের যদি আমরা ফার্স্ট ফর্ম ধরি তাহলে ওয়েন্ট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্মে দেওয়া আছে মানে ভার্ব2। ভার্ব2 হলে আমাদেরকে সরাসরি বি অথবা ডিডন্ট ব্যবহার করতে হবে। যেমন লার্ন মানে ফার্স্ট ফর্ম হচ্ছে লার্ন, তখন আমরা ডিডন্ট ব্যবহার করব। আর ভিজিট এটা ফার্স্ট প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে মানে ভার্ব1, তাহলে ডু ব্যবহার করতে পারি, ডোন্ট ব্যবহার করতে পারি। আবার যদি আমরা লিখি হি ভিজিটস আওয়ার হাউস, তখন আমরা এই ভিজিটস যেহেতু ভার্বের সাথে এস আছে এটা আমরা ব্যবহার করতে পারি ডাজ অথবা ডাজন্ট। ভিজিটার এটা হচ্ছে ফার্স্ট ফর্মে দেওয়া আছে, তখন আমরা ব্যবহার করব ডিড অথবা ডিডন্ট। তাহলে যদি অক্সিলারি ভার্ব তাহলে কি দাঁড়াচ্ছে? যদি স্টেটমেন্টের মধ্যে যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে সেই অক্সিলারি ভার্বে আমরা ট্রান্সলেশনের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। আর যদি স্টেটমেন্টের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব সেটা দুটো ফর্মে থাকবে, হয় প্রেজেন্ট ফর্মে থাকবে মানে V1, হয় পাস্ট ফর্মে থাকবে V2। যদি V1 থাকে তাহলে তখন আমরা লিখব ডু অথবা ডোন্ট, যদি V1 এর সাথে এস থাকে তখন ডাজ ডাজন্ট, আর যদি V2 থাকে তখন আমরা লিখব ডিড ডিডন্ট।
তাহলে আমরা জানলাম অক্সিলারি ভার্ব সম্পর্কে। এখন আমরা জানবো স্টেটমেন্টের সাবজেক্টটা কিভাবে প্রেপোজিশনের সাবজেক্ট হয়, অর্থাৎ এখানে যেটি থাকুক না কেন প্রেপোজিশনে সেটা অবশ্যই আমাদেরকে প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট, এটা হচ্ছে প্রেপোজিশনের সাবজেক্ট। স্টেটমেন্টের সাবজেক্টটা কিভাবে প্রেপোজিশনের সাবজেক্ট হয়ে যায়, এটা সাধারণত সাবজেক্ট হিসেবে, অর্থাৎ প্রত্যেকটা বাক্যে এক একটা সাবজেক্ট থাকে। সাবজেক্টটা কোন বাক্যে হয় না, অর্থাৎ বাক্যের সাবজেক্ট হিসেবে পারসন গুলো ব্যবহার করা হয়। আমরা জানি পারসন সাধারণত তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, আবার সেকেন্ড পারসন ইউ, ইউ প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ছাড়া যা আছে সবকিছু থার্ড পারসন হতে, অর্থাৎ সবকিছুকে আমরা থার্ড পারসন হিসাবে ধরে নিই। তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট কি হবে? প্রেপোজিশনের সাবজেক্ট হবে। ধরো এখানে রাজু, রাজু একটা ছেলের নাম, যদি ছেলে থাকে অর্থাৎ ছেলে, এটা নাম, এটাকে যদি আমরা প্রোনাউন করি তাহলে এটা হি হয়ে যাবে। অর্থাৎ আমরা সাধারণত মেল, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মেল হলে অর্থাৎ পুরুষ হলে, পুরুষবাচক হলে সেটা প্রোনাউনটা হয় হি। যদি এখানে বয় থাকতো তাহলে আমরা হি ব্যবহার করতাম, যদি টিচার থাকতো তাহলে এখানে আমরা হি ব্যবহার করতাম, যদি ম্যান থাকতো তাহলে আমরা এখানে হি ব্যবহার করতাম। ছেলে বুঝালেই আমরা সাধারণত পুরুষ, এটা অথবা পুরুষ বুঝালে সাধারণত আমরা কি ব্যবহার করবো? হি ব্যবহার করবো। তারপরে রুমা, রুমা হচ্ছে একটা মেয়ে নাম অর্থাৎ স্ত্রীলিঙ্গ। এক্সাম্পল, যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে এই প্রোনাউন হিসাবে হি ব্যবহার করা হয়। যেমন মাদার স্ত্রীলিঙ্গ, এখানে আমরা মাদারের প্রোনাউন, মাদারটা নাউন, মাদারের প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করব। সিস্টার, এটাও নাউন, এটার প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করব। ওম্যান, এটার প্রোনাউন হিসেবে আমরা শি ব্যবহার করব। তাহলে মেল হলে এর প্রোনাউন হি হবে, ফিমেল হলে এর প্রোনাউন শি হবে। আর যদি মেল এন্ড ফিমেল অথবা মেল প্রোনাউন অথবা ফিমেল, মেল প্লুরাল অথবা ফিমেল প্লুরাল হয় তখন আমরা দে ব্যবহার করব। অর্থাৎ বয়, সাপোজ বয়, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা মেল, এই কারণে হি ব্যবহার করা হবে। যখন আমরা এটাকে এস যোগ করে দিব বয়, তখন এটা প্লুরাল হয়ে গেছে, তখন এর প্রোনাউন হয়ে যাবে দে। আবার যখন আমরা লিখি চিলড্রেন, চিলড্রেন সাধারণত ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়, এটা প্লুরাল, এই কারণে প্লুরালের প্রোনাউন হচ্ছে দে। এখানে টিচার্স, এখানে প্লুরাল, এই কারণে এটার প্রোনাউন হচ্ছে দে। আবার জড় পদার্থ, অপ্রাণ জড় পদার্থ মানে বস্তুবাচক হলো, বস্তুবাচক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সাপোজ পেন অথবা কলম, এটা বস্তুবাচক। যদি এটা এখন সিঙ্গুলার আছে, যে এটার সাথে এস বা ইএস নেই, এটা সিঙ্গুলার ফর্মে আছে, আর এটা প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব ইট। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে জড় পদার্থ অথবা বস্তুবাচক যদি এই প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউন হবে ইট। যেমন ট্রাক, ট্রাক এটা হলো বস্তুবাচক, এর প্রোনাউন হবে ইট। ফ্যান্সি বস্তুবাচক, এর প্রোনাউন হবে ইট। টেবল বস্তুবাচক, এর প্রোনাউন হবে ইট। স্কুল বস্তুবাচক, এর প্রোনাউন হবে ইট। যদি বস্তুবাচক প্লুরাল হয় তাহলে এই প্রোনাউন আর ইট হবে না, তখন দে হয়ে যাবে। আগে পেন্সিল, এখানে প্রোনাউন ইট হইছে, এখন ফ্যান্সি, এটা হয়ে গেছে দে। তাহলে আবার ফিশ, মাছ, এর সিঙ্গুলার, এটা প্রোনাউন হচ্ছে ইট। আবার ফিশেস, এটা হচ্ছে প্লুরাল, এই প্রোনাউন হবে দে, প্রোনাউন হবে দে। তারপরে অর্থাৎ বডি, কোনো কিছু কোনো ওয়ার্ডের সাথে যদি বডি যুক্ত থাকে স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন প্রেপোজিশনের সাবজেক্ট হিসেবে হয়ে যাবে দে। যেমন এনিবডি দে হয়ে যাবে, সামবডি প্রেপোজিশন দে হয়ে যাবে, এভরিবডি এটাও দে হয়ে যাবে, নোবডি সেটাও দে হয়ে যাবে। যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ওয়ান যুক্ত হয়, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে ওয়ান যুক্ত হয়, এই প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব দে। যেমন এনিওয়ান, এই প্রোনাউন হবে দে, সামওয়ান, এই প্রোনাউন হবে দে, নাম, এই প্রোনাউন হবে দে, এভরিওয়ান, এই প্রোনাউন হবে দে। যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে কোনো ওয়ার্ডের সাথে কোনো কিছুর সাথে থিং যুক্ত থাকে, থিং যুক্ত শব্দ, থিং যুক্ত অর্থাৎ বডি যুক্ত শব্দ হচ্ছে এই প্রোনাউন হবে দে, ওয়ার্ড যুক্ত শব্দ সেটার প্রোনাউন হবে দে, থিং যুক্ত শব্দ এটার প্রোনাউন হবে ইট। যেমন নাথিং, এই প্রোনাউন ইট, সামথিং, এই প্রোনাউন ইট, এভরিথিং, এই প্রোনাউন হচ্ছে ইট, এই শব্দগুলোর প্রোনাউন ইট। বা কিছু কিছু
আরো আছে যেটা হচ্ছে হলো বি যেগুলো সাধারণত দেখে জড়পদার্থ মানে বস্তুবাচক বা বস্তুবাচক মনে হয় সেগুলো প্রমাণ হিসাবে আমরা ইট ব্যবহার করি। মূলত এগুলো ইট ব্যবহার করা হয় না, সেরকম হচ্ছে দিশান, দিশান সূর্য, তারপর হচ্ছে ডেথ, ডেথ মৃত্যু, তারপর হচ্ছে ডেথ মৃত্যু, এগুলো সাধারণত এগুলোকে সাধারণত পুরুষবাচক শব্দ হিসাবে মনে করা হয়। তবে এগুলো সূর্য বীর্যের জন্য বা এগুলো মানে হার্ড নেচার অর্থাৎ শক্ত স্বভাবের জন্য এগুলোর প্রণাম হিসাবে আমরা এগুলোর প্রণাম হিসাবে আমরা হি ব্যবহার এগুলোর প্রণাম হিসাবে আমরা হি ব্যবহার করতে পারি। বিশাল ডেথ, তারপর হচ্ছে আর্থকোয়েক ভূমিকম্প, আর্থকোয়েক ভূমিকম্প, ফ্লাড বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এগুলো প্রণাম হিসাবে আমরা ব্যবহার করব হি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সফট নেচার, এই সফট নেচারের কারণে সেগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসাবে মনে করি বা ফেমিনিন জেন্ডার হিসাবে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে চন্দ্র, আর পৃথিবী, কান্ট্রি অর্থাৎ দেশের নাম, অর্থাৎ দেশের নাম, এটাকেও সাধারণত এই দেশের নাম এটাকেও সাধারণত ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। স্প্রিং বসন্তকাল, এটাকেও ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকেও ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। এই সফট নেচারের কারণে এই দুই প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয় সে। তোমার দেখা যাচ্ছে আইদার অবলিক নাইদার, আইদার অবলিক নাইদার যদি কোন স্টেটমেন্টের সাবজেক্ট ব্যবহার করা হয় তখন এক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে এটা হয়ে যাবে দে, এক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে সেটা হয়ে যাবে দে। মানে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কিছু সাবজেক্ট হিসাবে স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে যেগুলো আমরা লিখেছি এগুলো এক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। আর এটা অনুযায়ী আমরা লিখেছি রাজু, রাজু is my brother, রাজু is my brother। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা বলা স্টেটমেন্ট, এখানে সেন্টেন্স বলা হলো স্টেটমেন্ট, এরপরে কমা আছে, এখন আমরা ট্যাগ ইউজ করব। আর ট্যাগ ইউজ করলে আমাদেরকে ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে আমরা দেখবো আগে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না। যেহেতু আমরা অক্সিলারি ভার্বগুলো করে ফেলছি, আয়ত্ত করে ফেলছি, তাহলে এখন আমরা বাক্যের মধ্যে দেখেই বুঝতে পারবো যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বই আমরা এক কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে মিন্স, তাহলে এর সাথে যদি কোনো নট নেই তাহলে আমরা বুঝলাম যে স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। কারণ একটা যদি আমাদের নিয়মিত স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে একটা একদম অবশ্যই নেগেটিভ হবে, তাহলে ইজ, তাহলে এটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে ব্যবহার করি ইজন্ট, তাই ভার্ব লিখে দিলাম। আর এটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্ট হচ্ছে রাজু। না রাজু এখানে ব্যবহার করতে পারবো না, কারণ রাজু হচ্ছে নাউন, আমাদের এই এক কোশ্চেনের সাবজেক্টে ব্যবহার করতে প্রোনাউন, মানে রাজু যেহেতু মেইন বোঝানো হয়েছে এটা প্রোনাউন হচ্ছে হি। তাহলে রাজু ইজ মাই ব্রাদার, isn't he? So, Kamal lives in class 10. Kamal প্রথম সেন্টেন্স পরে, আর এখানে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। তবে বাক্যটা আমরা দেখলাম কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ দেখতে হবে বাক্যে ভার্ব কোনটা। তাহলে আমরা দেখতে পেলাম যে ভার্ব হচ্ছে রিডস। আমরা জানি ভার্বের ফর্ম তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা খুব সহজেই এটা বলতে পারি যে যদি কোনো ভার্বের সাথে এস বা ইএস বসে তাহলে কোন ফর্মে আছে সেটা জানার দরকার নাই, সরাসরি আমরা ডাজ অথবা ডাজের ব্যবহার করব, ডাজ ব্যবহার করব। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখলাম ডাজ।
যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে তার কোশ্চেনটা, তাই ডাজন্ট আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে হি, তাহলে ডাজন্ট হি। তাহলে রুমা was absent from the Ruma was absent from the meeting. আমরা এখানে দেখব কোন অক্সিলারি ভার্ব আছে কি না। নিশ্চয়ই অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে। তাহলে এটা স্টেটমেন্ট দেওয়া হবে অ্যাফার্মেটিভ, তাহলে একটা হবে নেগেটিভ। wasn't রুমা ফিমেল, এটা নাউনে আছে, এটা আমরা এখানে কোশ্চেন সাবজেক্ট ব্যবহার করতে পারি, প্রোনাউন ব্যবহার করতে হবে। প্রোনাউন হচ্ছে she, wasn't she। Ruma talks to her. Ruma talked to her mother. আমরা এখানে দেখব যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যটা দেখার পর আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে বা এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে talked। talk কোন ফর্ম, talk হলো প্রেজেন্ট ফর্ম, আর talk এর ফার্স্ট ফর্ম হচ্ছে talked। তাহলে এই মানে ফার্স্ট ফর্মে দেওয়া আছে মানে be2, আর যদি be2 হয় তাহলে সরাসরি আমরা did ব্যবহার করব। যদি এটা হাবু দত্তের ব্যবহার হাবু হবে তখন আমরা didn't, আর রুমার এই নাউনের পরিবর্তে ব্যবহার করব আমরা she, didn't she। This pen is expensive. These pens are expensive, or these pens are not expensive. এটা যদি অরিজিনাল আছে কি অরিজিনাল আছে is, তাহলে আমরা বেশি ব্যবহার করব is। এটা যেটা হাবু এখানে নেগেটিভ করব isn't, তাহলে সাবজেক্ট হচ্ছে this pen, this মানে সিঙ্গুলার, this সিঙ্গুলার এই pen কলম, তাহলে এই কলমটি, এটা pen সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে, জড় পদার্থ, তাহলে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব it। These pens are not expensive। তাহলে এখানে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে, are not, are হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আর নট মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ স্টেটমেন্টটা নেগেটিভ দেওয়া আছে, তাহলে আমাদের একটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, তাহলে শুরু হয়ে যাবে এই নটটা ব্যবহার করব না যেখানে যে স্টেটমেন্টে আছে। আর দিস প্যান্টস, এই প্যান্টটা যেহেতু প্লুরাল, তাহলে প্লুরাল হলে আমাদেরকে ব্যবহার করতে হবে বি, অর্থাৎ বস্তুবাচক যদি সিঙ্গুলার হয় তাহলে বস্তুবাচক প্লুরাল হলে আমরা ইউজ করব যে। তাহলে ফিচার্স can swim in the river, মাছরা নদীতে সাঁতার কাটতে পারে। এবারে আমরা অক্সিলারি ভার্ব দেখব আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে, এটা হচ্ছে can। তাহলে অক্সিলারি ভার্ব কি করব, can, এটা যদি স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ তাহলে এটা হবে নেগেটিভ, তাহলে এটা হবে can't। আর ফিশার্স এটা বস্তুবাচক, তারপর এটা প্লুরালে দেওয়া আছে, তাহলে প্লুরাল হলে এটা হয়ে যাবে they, তাহলে can't they। Body is alert. Yeah, body is alert. এখানে সবাই সতর্ক, আমরা এখানে সবাই সতর্ক। এটা যদি আমরা করে থাকি তাহলে আমাদেরকে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কি না। তাহলে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে is। তাহলে আমরা যদি লিখি is, এটা হচ্ছে হাওড়া, তাহলে এখানে আমরা এক পাবো না isn't। আর এই বডি আমরা আলোচনা করেছি যে স্টেটমেন্ট যদি করে বডি যুক্ত থাকে, বডি যুক্ত থাকে তাহলে সেটা প্রোনাউন হিসেবে যে ব্যবহার করতে হবে দে। তাহলে আমরা সাধারণত এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই সাবজেক্ট অনুযায়ী আমাদের একটা অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হয়। যদি এটা অক্সিলারি ভার্বের পরে দেওয়া আছে কিন্তু আমাদেরকে এই সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ই সিঙ্গুলার আর হচ্ছে দে প্লুরাল, তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল তখন এক হতে পারে না সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ একই কিন্তু
আমাদেরকে we have to use verb according to the subject. সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। আমরা কি সব কিছু জোড়ায় am is are, এটা হচ্ছে বি ভার্ব। যদি আমি বাকি আমরা is are, এটা হচ্ছে is are, এটা হচ্ছে এক জোড়া। তারপরে was are, এটা হচ্ছে আরেক জোড়া। তারপরে have, এটা হচ্ছে আরেক জোড়া। তাহলে আমরা দেখি সিঙ্গুলার কি আছে, এস আছে, মানে এস থাকে আমরা বলতে পারি সিঙ্গুলার। তাহলে দেখি এখানে এই জোড়ার মধ্যে এস আছে কোনটাতে, এই যে ইজ এর মধ্যে, তাহলে ইজটা বেশি সিঙ্গুলার। এখানে এস আছে কোনটার মধ্যে, ওয়াজ এর মধ্যে, তাহলে ওয়াজটা বেশি সিঙ্গুলার। এখানে এস আছে কোনটার মধ্যে, হ্যাজ এর মধ্যে, তাহলে হ্যাজটা বেশি সিঙ্গুলার। তাহলে আমরা এখানে ইজ আর, ওয়াজ আর, হ্যাভ এর জোড়া জোড়া ব্যবহার করব। তো সিঙ্গুলার হিসেবে এস ব্যবহার করা হয়, তাহলে এস যেটা মধ্যে থাকবে সেটা আমরা ধরে নিব সিঙ্গুলার। তাহলে এখানে দেশ আর ইজ বসানো, দেশ আর কি ব্যবহার করতে হবে, যদি ইজ এবং আর জোড়া, ওয়াজ থাকলে আবার এক জোড়া, হ্যাভ থাকলে আবার হ্যাজ, এটা হচ্ছে আরেক জোড়া। তাহলে কি ব্যবহার করতে হবে আমাদেরকে, আর। তাহলে এখানে ইউজ হবে আরেঞ্জ দে। অর্থাৎ এই রুলটা একটু এক্সেপশনাল রুল। যদি কোন ধরনের রুল যে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, আমাদের এখানে ইজটা বসাতে পারতেছি না, তখন আমরা ইজ এর পরিবর্তে আর দিচ্ছি। Everyone loves outside. Statement. Statement को ऑप्शनल नहीं। लेकिन की देवा से এখানে দেওয়া আছে বার, বার হচ্ছে কোনটা, বার হচ্ছে loves। তাহলে কোন ফর্মে দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যে বার ওয়ান সাথে এস বা এস থাকে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে does। তাহলে does, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, তাহলে সেটা হবে নেগেটিভ, তাহলে এখানে নট ব্যবহার করতে হবে, does not। তারপরে এভরিওয়ান আমরা জানি, অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্টটা যদি ওয়ান যুক্ত থাকে, অর্থাৎ ওয়ান যুক্ত থাকে, তখন এটা হয়ে যাবে দে। তাহলে এটা হয়ে যাবে এখন দে। তাহলে আমরা আগেরটার মতো যেগুলো ইজের সাথে দের সাথে ইজ বসতে পারে না, দের সাথে আর বসে, এই কারণে দে ডাস সিঙ্গুলার, ডাস হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে আর এর হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের সাথে কখনো সিঙ্গুলার বসতে পারে না। সাবজেক্ট কিন্তু প্লুরাল, অবশ্যই আমাদেরকে ভার্বটাও প্লুরালই ব্যবহার করতে হবে। আর জোড়ার সাথে সম্পর্ক কি, ডু ডাস। তাহলে এই যে ডাস এসএস এখানে সিঙ্গুলার, আর এখানে এসটা এটা প্লুরাল। তাহলে আমাদের মনে করো এটা যেহেতু প্লুরাল, তাহলে ডাসের সাথে